হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতাবন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি বা সারা বছর ধরে আমরা যারা চাষবাস করি, আমরা তো সময়ে সময়ে চাষবাস করি। যখন যে সবজির চাষ হয় সেই সবজির চাষ করি আমরা। কিন্তু আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপ্রচলিত সবজি চাষ। মানে এই সময়ে আমরা কি ধরনের অপ্রচলিত সবজি চাষ করতে পারি, যে চাষগুলো করলে আমাদের লাভের সংখ্যাটা কিন্তু একটু বেশি হবে, যে চাষগুলো সবাই আমরা করি না, সাধারণত আমরা করি না, কিন্তু সেই চাষগুলো করলে আমরা কিন্তু লাভের পরিমাণটা আমরা একটু বেশি পাবো। এই বিষয়ে আমরা আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যান পালন ডক্টর ছন্দা সাহাকে। ছন্দাদি, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। সেই সঙ্গে আমার যে সকল শ্রোতা আছেন তাদের সবাইকে নমস্কার, প্রণাম জানাই। তো যে কথা বলছিলাম যে অপ্রচলিত সবজি, প্রথমে আমরা একটু জেনে নিই যে এই সময় অপ্রচলিত সবজি বলতে কোন কোন সবজিগুলোকে আমরা বলবো। আমরা অপ্রচলিত সবজি বলতে কি, আমরা সাধারণত ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, যেগুলো আমরা বাজারে প্রচুর পরিমাণ পাই, সেগুলোকেই আমরা সবজি হিসেবে জানি। তার বাইরেও কিন্তু কিছু অপ্রচলিত সবজি যেগুলো আমরা খাই না, জানি না এগুলো চাষ হয়, সেরকম দামগুলো কিন্তু অনেক বেশি। হ্যাঁ, একটু ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুনের থেকে একটু নর্মালি কিন্তু দাম বেশি, যেহেতু এটা খুব বেশি চাষিরা জানে না, চাষ করে না। এক্ষেত্রে আমি বলবো, মোটামুটি যে মুর্শিদাবাদে কাজ করতে করতে আমার এটা অভিজ্ঞতা কিংবা দেখা, এখানের মাটিতে কিন্তু অপ্রচলিত সবজিও এমনি সবজির মতো কিন্তু খুব ভালো হয়। তার মধ্যে আমরা বলতে পারি সব থেকে ভালো যেটা, মানে কি বলবো, এখন আমরা সারা বছর ধরে ক্যাপসিকাম দেখি চোখের সামনে, এটাও কিন্তু অনেকটা অপ্রচলিত সবজি, অনেকেই করে না। এটার সঙ্গে হচ্ছে, আমরা তো ক্যাপসিকাম বলতে সবুজটাই শুধু জানি, তার সঙ্গে হলুদ, লালও হয়, একটু হালকা অরেঞ্জ কালারও হয়, বিভিন্ন ধরনের এখন বিভিন্ন ধরনের হয়। তাছাড়া হচ্ছে টমেটো বলতে কি, আমরা সব বড় বড় লাল রঙের একটা টমেটো বুঝে থাকি। এছাড়া না একটা ছোট্ট টমেটো হয়, জাস্ট চেরি টাইপের হয়, চেরি আকৃতি, একেবারে ছোট ছোট আঙুরের মতো থোকাতে থোকাতে হয়, যেটা আমরা দুটো ধরন বলতে পারি, একটা চেরির মতো আকৃতি আর একটা হচ্ছে গোল ছোট। আচ্ছা, দুটো কালার হয়, মানে কুলের মতো, জাস্ট কুলের মতো, কুলের থেকে সামান্য একটু হয়তো ছোট বড় এরকম আকৃতির হয়, থোকাতে থোকাতে হয়। আর হচ্ছে এটা মানে যেটা লাল আমরা চেরি টমেটো বলি, সেটা একটু গোল গোল টাইপের হয়। আর যেটা আমরা চেরি অরিজিনাল, সেটা একটু হালকা ইয়েলো কালারের, হলুদ রঙের হয়ে থাকে। এছাড়াও আমাদের হচ্ছে ব্রোকলিও কিন্তু অপ্রচলিত সবজি। ব্রোকলিও যে চাষিরা খুব বেশি করে কিন্তু তা না, খুব হাতে গোনা চাষিরা ব্রোকলি করে। সেই সঙ্গে যে আমরা বাঁধাকপি, ফুলকপি বলতে সাধারণত সাদা রঙের বুঝে থাকি, আমরাই বুঝি, হ্যাঁ, সাদা রঙের ফুলকপি বাজারে আমরা পাই। কিন্তু এখন অপ্রচলিতের মধ্যে আরেকটা এসছে, যে আমরা বেগুনি রং, হলুদ রঙের পাওয়া যাচ্ছে, খুব কম দেখা যায়। তো আমরা না চিরাচরিত সবজি ছাড়াও না এগুলোকে করতে বলছি, তার কারণ হচ্ছে না, লভ্যাংশের পরিমাণটা কিন্তু বেশি। আর একটা হচ্ছে যে আমাদের কিছু রোগ হচ্ছে, আমাদের অনেক কিছু রোগ আসছে, যেটা আমরা বুঝতে পারছি না, জানতে পারছি না, মানুষের শরীরে বাসা বাঁধছে। তো সেই ক্ষেত্রে না, যদি আমরা এরকম অপ্রচলিত সবজিগুলো করি, বিশেষ করে যখন আমরা ব্রোকলি বলি, তাতে বলি একটা ক্যান্সার প্রতিরোধক হিসেবে
বাহ। কাজ করতে পারে। টমেটো, আমরা টমেটোতে একটা পিগমেন্টেশন মানে কালার জিনিস পাই, যেটা রঞ্জক পদার্থ বলতে পারি, লাইকোপেন বলে থাকে। সেটা আমার যেমন বড় টমেটোতে থাকে, চেরি টমেটোতেও থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি, কিন্তু খেতে পারি। কিছু সবজি থাকে যেমন হচ্ছে আমরা লেটুস খাই স্যালাড হিসেবে, হ্যাঁ সেটাও কিন্তু খেতে পারি। এই ভিটামিন এ, বি, সি এগুলো কিন্তু, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমরা কি অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাচ্ছি, চুল পেকে যাচ্ছে, একটা বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা আটকাতে পারি। তাই জন্য আমরা বলছি যে কিছুটা অপ্রচলিত সবজির দিকে চাষিরা ঝুঁকি নিক। তার মানে এটা যে মানে শুধু লাভের জন্য না, এটার কিন্তু গুণাগুণও অনেকটাই রয়েছে, ঔষধি গুণাগুণ বলতে পারি, অনেক গুণাগুণ রয়েছে। মানে এই গুণাগুণের জন্যই কিন্তু আমরা এগুলোকে খাবো, বিশেষ করে খাবো। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস যেটা অসুবিধে, যেহেতু অপ্রচলিত সবজি, একটু হয়তো দামের পার্থক্য থাকবে, দাম বেশি দিতে হবে। যদি কোনো কৃষক বন্ধু এই ধরনের চাষ করতে চায়, তাহলে কি এগুলো ওপেন ফিল্ডে করতে পারবে এই চাষগুলো? হ্যাঁ, আপনি একবারে ঠিকই বলেছেন। ওপেন ফিল্ডে মোটামুটি আমি যেগুলো অপ্রচলিত সবজির নাম বললাম, সেগুলো প্রায় সবই করা যায়। তো ক্যাপসিকামও করা যায়, ব্যতিক্রম হিসেবে আমরা ক্যাপসিকামটাকে বলি। ক্যাপসিকামও ওপেনে করা যায়, খোলা মাঠে করা যায়, কিন্তু তাতে না একটু ফলনটা কমে যায়। তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলি, ছোট্ট যদি একটা মানে যদি বলি পলি হাউস করতে, তাহলে চাষি বলতে পারে তার খরচটা প্রচুর। হ্যাঁ, আমি পলি হাউসে যদি নাও যাই, ছোট্ট একটা শেড নেট দিয়েও কিন্তু আমি অ্যাগ্রো শেড নেট দিয়েও কিন্তু আমি ক্যাপসিকাম করতে পারি। তো সেক্ষেত্রে বাঁশের হ্যাঁ, বাঁশের একবারে ঠিক বলেছেন। বাঁশের চারপাশে আমি বাঁশটাকে খুঁটি হিসেবে পুঁতে দিয়ে আমি শেড নেটটাকে 50% কি 75%, 75% যে নেটগুলো হয় সেগুলো দিয়ে ঘেরেও কিন্তু আমি করতে পারি। আর একটা কথা হচ্ছে, অপ্রচলিত যে সবজিগুলো বলছি না, এগুলো কিন্তু প্রচুর যদি আমরা দেখি, তার মধ্যে আমার মুর্শিদাবাদে দেখি যে নেট হাউস, পলি হাউস, ঠিক আছে, নেট হাউস, পলি হাউস, সেগুলোতে আমরা কিন্তু করতে পারি ক্যাপসিকাম। আর মানে এই ধরনের যদি চাষ করি, তো এর কি রোগ পোকা আক্রমণটা কেমন হয়? রোগ পোকার আক্রমণ, যেহেতু আমার এখন তো সবজি চাষ শীতকাল, তো সেক্ষেত্রে ব্রোকলির ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। ঠিক আছে, ব্রোকলির ক্ষেত্রে হয়টা কি, যেহেতু আমরা খোলা মাঠে চাষ করি, তাপমাত্রা যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে কিন্তু ব্রোকলির উপরে যে ফুলগুলো, পুষ্পমুকুল যেটা আমরা বলছি, ছোট ছোট ফুল নিয়ে ব্রোকলি তৈরি, সেগুলো কিন্তু ফুটে গিয়ে হলুদ রঙের রং ধারণ করে নেয়। তখন সেটার বাজারে বিক্রি করা খুব কষ্টসাধ্য হয়। তো সেহেতু মানে আমরা এখন প্রায় ডিসেম্বরের মাঝখানে, তো যদি আমরা অপ্রচলিত সবজি করতে চাই, তাহলে কিন্তু আমাকে নভেম্বরে প্ল্যান্টিং করে নিতে হবে, লাগিয়ে নিতে হবে মূল জমিতে। প্ল্যানিংটা নভেম্বরেই করতে হবে, আমাকে নভেম্বরে করে নিতে হবে। কারণ যেহেতু আমি বলছি ব্রোকলির ক্ষেত্রে, বিশেষ করে সবুজ ফুলকপি, ব্রোকলি মানে চাষিবাদের কাছে আমরা ব্রোকলি শব্দ বলছি বলে হয়তো অপরিচিত হতে পারেন, কিন্তু ব্রোকলি মানে সবুজ ফুলকপি, সেটা আমাকে মাথায় রাখতে হবে। ঠান্ডা থাকতে থাকতে আমার যেন ফুল চলে আসে, আমি তাড়াতাড়ি করে মাঠ থেকে তুলে বাজারজাত করতে পারি। তাহলে একটু লাভের পরিমাণটা, আমার লাভের পরিমাণ আমি দেখতে পাবো। তো এই চাষের ক্ষেত্রে মানে কি ধরনের সার ব্যবহার করা যেতে পারে? আমরা সার হিসেবে, যখন আমরা ওপেন খোলা মাঠে চাষ করি, তখন আমরা হচ্ছে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এটাকে মূল সার হিসেবে ব্যবহার করতে বলি। তার সঙ্গে হয়তো কোনো সময় হয়তো ফুল ফেটে যায়, ফল ফেটে যাচ্ছে, ফুল খুলছে না, পরাগ সংযোগ হচ্ছে না, তখন কিছু অনুখাদ্যের যোগ করতে বলি। আর যখন আমরা পলি হাউস কিংবা নেট হাউসে যাব, এখন হচ্ছে অনেক জলে গোলা সার বেরিয়ে গেছে। তো সেই জলে গোলা সারগুলো আমাদের 5 দিন কি 7 দিনের গ্যাপে গ্যাপে যদি আমরা ফার্টিগেশন করি, মানে ইরিগেশনে জল দিই, সেচের জল দিই, তার সঙ্গে আমরা সারটাকে মিলিয়ে নিয়ে আমরা গাছের গোড়াতে দিতে পারি। মানে সেচের জলের সঙ্গে সেটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবো আমরা। খরচটা কেমন হতে পারে? খরচ হচ্ছে, যদিও বা ক্যাপসিকাম আমরা দেখি, আমরা তো এখন তো সারা বছরই ক্যাপসিকাম পাই, প্রচুর খাদ্য উপকরণ তৈরি করতেও আমরা ক্যাপসিকাম ব্যবহার করি। তো সেক্ষেত্রে ক্যাপসিকাম যদি আমি সারা বছরও যদি আমি 60 টাকা করে ধরি, আমি খুব কম দাম ধরছি, কেজি 60 টাকা করে ধরি, তো সেই হিসেব যদি করি, মোটামুটি চাষি ভাইরা যদি
এক বিঘে জমিতে ঠিকঠাকভাবে করতে পারে। আমি পলি হাউসের হিসেবে যাচ্ছি যাচ্ছি না, না। নেট হাউসের হিসেবেও যাচ্ছি না, যদি ওপেন খোলা মাঠেও করে তাও যদি খুব ভালো করে ওরা চাষ করতে পারে, যে আমরা বলছি নভেম্বরের লাস্ট থেকে লাগাতে পলি হাউসে, তার যদি স্ট্যাগার প্ল্যান্টিং করে, মানে ধাপে ধাপে যদি করে, ধাপে ধাপে করে, তাহলেও 1.5 লাখ টাকা সে কিন্তু, মানে তার খুব কম খরচপাতি নিয়ে লাভ তার 1 লাখ টাকা মিনিমাম থাকবে। আর এইগুলো এই যে অপ্রচলিত যে আমরা সবজির কথা বলছি, এগুলো মোটামুটি ডিউরেশনটা কতদিনের? আমরা যেটা ক্যাপসিকামের ক্ষেত্রে বলি, মোটামুটি 4 মাস 4.5 মাস অবধি ফল দেয়, তেমনই চেরি টমেটোও ওরকমই দেয়। ঠিক আছে, আমরা অ্যাভারেজ ধরতে পারি 3.5 থেকে 4 মাস একটা ক্রপের ডিউরেশন, তার মেয়াদকাল মোটামুটি এটা আমরা ধরে নিতে পারবো। আর বিক্রি করার তো মনে হয় কোনো অসুবিধা নেই, মার্কেটিংটা এখানে। মার্কেটিং হচ্ছে মুর্শিদাবাদে প্রচুর ক্যাপসিকামের চাহিদা আছে, প্রচুর ক্যাপসিকাম। হ্যাঁ, চেরি টমেটোর এখনও ততখানি মুর্শিদাবাদের মানুষের কাছে অবগত না, কিন্তু বাজার আছে, যেটা হচ্ছে আমার পাশের জেলা নদিয়াতে আমি বাজার আছি কিন্তু, যেখানে চেরি টমেটোর সুন্দর একটা চাটনি করে খাওয়ানো হয়। এটা সব দিক থেকে, চারিদিক থেকে সবাই এটা শিখে যাবে আস্তে আস্তে পেলেই। আমরা যখন অ্যাভেলেবল পাবো বাজারে, প্রত্যেকেই আমরা এটা খাবো। তাহলে এই চাষ করার আগে একটু আমাদের তো বীজতলাটা যে কিভাবে করব সেটা যদি একটু বলে দেন। বীজতলা কখন করব? হ্যাঁ, বীজতলা আমি যে বললাম নভেম্বর মাসে আমাকে রাখতে হবে, ভাদ্র আশ্বিন এই মাসটা থেকে আমাকে টার্গেট করে নিতে হবে যে আমি এই সময় বীজতলাতে আমি বীজ ফেলবো। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এই যেগুলো অপ্রচলিত সবজি, সেগুলোর বীজের দাম কিন্তু প্রচুর হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আমার একটা বীজ কল না বেরোয় কিংবা অঙ্কুরোদ্গম না হয়, তাতে তো আলটিমেটলি ক্ষতি হয়ে যায়। আমরা তো এই অপ্রচলিত সবজিগুলো কি 1000 কিংবা 500 কাউন্টিং সংখ্যা হিসেবে বিক্রি হয়, প্যাকেটজাত করে বিক্রি হয়। তো সেক্ষেত্রে যদি আমার 10টা গাছ না বেরোয়, কল না বেরোয়, তাহলে আমার লস হয়ে যাবে। তো আমি সেক্ষেত্রে বলবো মাটিতে বীজতলা করার থেকেও যদি প্লাগ ট্রে কিংবা পোর্ট ট্রে, যেসব আমাদের এখন টেকনোলজি প্রযুক্তি এসছে, সেগুলোতে যদি করা যায়, তাহলে কি হয়, গাছগুলো মোটামুটি একই ধরনের হয়, চারাগুলোর একই রকম দেখতে হয়, একই আকৃতির হয়, বয়সের ম্যাচুরিটি একই হয়, তার মানে ফলগুলো মোটামুটি একসময় আমরা পাবো, আর রোগমুক্ত চারা পাবো। আর পোট্রেতে যখন আমরা চারা করব, সেক্ষেত্রে আমরা মাটি ব্যবহার করব না। কি দেব সেক্ষেত্রে আমরা হচ্ছে কোকোপিট, মানে হচ্ছে নারকেলের ছোবড়ার গুঁড়ো ব্যবহার করব, তার সঙ্গে আমরা কেঁচো সার মানে ভার্মি কম্পোস্ট সেটুকুকে আমরা ব্যবহার করব, করে আমরা চারাটা করব। আর যে শেকড়ের বৃদ্ধি হয়, আমরা প্লাগ ট্রেতে চারা করে দেখেছি যে শেকড়ের বৃদ্ধি হয়, খুব সুন্দর শেকড়ের বৃদ্ধি হয়। আর মোটামুটি প্লাগ ট্রেতে 1 মাস পর থেকে আমরা মূল জমিতে লাগাতে পারি। আর মূল জমিটা আমরা কিভাবে তৈরি করব? মূল জমিটাতে আমাদের সবসময় আমাদের বক্তব্য যেটা, আমরা সব প্রত্যেক জায়গাতেই একটা কথাই বলি, সবসময় একক সার ব্যবহার করা। আচ্ছা, মিশ্র সার কিংবা যৌগিক সারের থেকে। তার কারণ হচ্ছে কিছু কিছু, যেমন বিশেষত হচ্ছে আমরা যদি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি, এটার ক্ষেত্রে জোর দিয়ে বলবো, তাহলে আমি ক্যালসিয়াম আর সালফারটা খরচায় আমি গাছকে দিয়ে দিতে পারছি। কিন্তু যদি আমি ডিএপি ব্যবহার করি কিংবা 10-26-26 ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমাকে সালফেট ঘটিত সারকে আবার আলাদাভাবে প্রয়োগ করতে হবে, যার জন্য খরচটা আমার অনেকটাই বেড়ে যাবে। তো সেক্ষেত্রে যদি নাও সম্ভবপর হয়, আমরা 10-26-26 ডিএপি এগুলো ব্যবহার করতেই পারি। তাছাড়াও যে আমি যে কথাটা বললাম, এখন জলে গোলা সার 19-19-19, 20-20, তারপরে 00-45, ঠিক আছে, এইগুলো বিভিন্ন সার এসে, সেগুলোও আমরা ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা অপ্রচলিত যে সবজি সেই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। কোনো কৃষক বন্ধু যদি এই অপ্রচলিত সবজি চাষে উৎসাহী হয়ে যদি চাষ করতে চান, তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকের যারা কৃষি আধিকারিক রয়েছে বা কৃষি বিজ্ঞান কেন্দ্র যেখানে রয়েছে, সেখানে গিয়ে কিন্তু এর বিশদভাবে আপনারা জেনে নিতে পারেন। আপনারা তো শুনলেনই অন্যান্য যে চাষ, সেই সাধারণ চাষের থেকে বেরিয়ে এসে এই চাষ, আর এই চাষে কিন্তু অনেকটাই লাভ রয়েছে, এবং শুধু লাভ নয়, এবং এর গুণাগুণও কিন্তু অনেক রয়েছে এই সব সবজিগুলোর। আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যান পালন ডক্টর ছন্দা সাহাকে। ছন্দাদি, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। এখন লোকগীতি শুনবেন সনজিৎ মণ্ডলের কণ্ঠে। তাহারা বাজায় আমি আমায় বাজাই কে যে, তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কে যে, কখন আসে যায় যে কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে, তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কে যে, তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কে যে। ঘষে মেজে ভালো রাখি এই দোতারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি। ঘষে মেজে ভালো রাখি এই দোতারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি। মাজার কষ্ট এই দোতারা বেসুর যাই বেজে, হাজার তারে বাধায় আমি বাজাই কষে কেজে, আমি বাজাই কষে কেজে, তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কেজে, তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কেজে। সেজে কেজে হাজার তারা এজে, যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে। বাউল রাজা সেজে কেজে হাজার তারা এজে, যা হোক তা হোক সময় আমার সুরে ওঠে বেজে। ভোরের সাজে বাউল রাজে, বাউল রাজা কেজে, বিনা হাতে বাজাই কত সন্ধ্যার সাজে সেজে, কত সন্ধ্যার সাজে সেজে, তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কে যে, তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কে যে। কখন আসে যায় যে কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে, তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কে যে, তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কে যে। এতক্ষণ লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন সনজিৎ মণ্ডল। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा।
जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আমরা এখন এসে উপস্থিত হয়েছি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের মানিক্যহার গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে। তার বিভিন্ন চাষবাসের অভিজ্ঞতা কথা শুনবো, কিন্তু তার আগে একটু পরিচয় করে নিই। কী নাম আপনার? আমার নাম সুমঙ্গল দাস। সুমঙ্গল দাস। তো জমি কতটা আছে আপনার? বিঘেখানেক জমি আছে। 1 বিঘে। 1 বিঘে? মানে এর উপরেই কি সংসার চলে না আর কি করেন? হ্যাঁ, এর উপরেই সংসার চলে। এই 1 বিঘের উপরে? হ্যাঁ হ্যাঁ। এটা কি নিজের জমি না ভাগে করেন? নিজের জমি। নিজের জমি ভাগে করেন? নিজের জমি। আর ভাগে কিছু করেন কি? না না ভাগে তাহলে এই 1 বিঘা জমির উপর সংসার চলে? হ্যাঁ, 1 বিঘা জমির উপরেই আমার সংসার চলে। আর কি মানে সেচ ব্যবস্থা রয়েছে? সেচ ব্যবস্থা আছে। আছে? তার মানে কি বছরে কটা পান ফসল? বছরে 3টে পাই, তার মাঝে আর একটাও হয়ে যায়, 4টে ফসলও হয়ে যায়। 4টে ফসলও হয়ে যায়, মানে শর্ট টার্মে কিছু নিয়ে কি নেন তখন? তখন একটা ফসল আছে, তার মধ্যে আর একটা কিছু দিয়ে দিলাম সাথী ফসল হিসাবে নাকি? হ্যাঁ হ্যাঁ। যেমন ধরুন কপি লাগিয়েছি, এবার কপিটা অর্ধেক গুণ ফুরিয়ে গেছে, এবার তার মধ্যে আবার কপি লাগিয়ে দিলাম। এটা হতে হতে আবার এই কপিটা হয়ে গেল। এটা আবার তৈরি, গাছটা তৈরি হয়, এই গাছটা আবার তৈরি হয়ে গেল। একটু বুদ্ধি রেখেই চাষবাস করতে হয়। মানে খুব কম জমির উপরে যেহেতু আপনাকে নির্ভর করতে হয়। আপনার মানে এখন কি রয়েছে আপনার জমি? এখন আমার জমিতে লঙ্কা ছিল, লঙ্কা তুলে ফেলেছি, এবার আলুর চাষ করব। হ্যাঁ, এখন সুপার 6-এর চাষ করব। কি জাতের? গত বছর করেছেন আলুর চাষ? হ্যাঁ, গত বছর। মানে 1 বিঘা জমিতেই চাষ করবেন নাকি? হ্যাঁ, 1 বিঘা জমিতেই আমি চাষ করব। গোটাটাই আলু চাষ করবেন? হ্যাঁ, গোটাটাই আলু চাষ করব। গত বছর করেছিলেন? হ্যাঁ, গত বছর। কেমন লাভ হয়েছিল গত বছর? লাভ মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তবে যতটা হওয়ার কথা ততটা হয়নি, কারণ গতবারে তো দাম খুব একটা ভালো ছিল না। আলু ভালো হয়েছিল, কিন্তু দামের দিক থেকে অতটা হয়নি, যার জন্যই অতটা লাভ করতে পারিনি। তবে লাভ হয়েছিল। যদি রোগে নষ্ট হয়ে যায় তখন কি করবেন? তখন তার ওষুধপত্র দিতে হবে, ওষুধ আছে। মানে আলুর তো সেই ধসা রোগ তো খুব মারাত্মক। হ্যাঁ, যদি লাগে বা ওয়েদার যদি আপনার একটু খারাপ হয়, তাহলে আপনার তো গোটা জমিরই ধসা রোগ লাগবে না। লাগানোর সময় যদি ওই জমিতে ফরাটক্স ফিউরিডেন দেওয়া হয়, তারপরে কিন্তু ধসা রোগটা কম লাগবে না। হ্যাঁ, মানে আগাম সতর্কতা আপনাকে নিতে হয়। আগাম সতর্কতা নিতে হয়। মানে নাহলে তো যদি ধসা লেগে যায়, বীজ কি শোধন করে লাগান নাকি? হ্যাঁ, বীজ শোধন করে লাগাতে হয়। একটা ওষুধ পাওয়া যায়, সেটা দিয়ে শোধন করেন? শোধন করে দিই। লাগাবেন কখন আপনি আলুটা? এই তো 1 সপ্তাহ পরে লাগাবো। জমি এখন তৈরি হয়ে গেছে? হ্যাঁ, জমি তৈরি হয়ে গেছে। জমি তৈরি হয়ে গেছে। এখন সার চাপান সব দিয়েছি। হ্যাঁ, রাসায়নিক সার যেমন 10-26, ফিউরিডেন, ফরাটক্স দেওয়া হয়ে গেছে। তারপরে ধরুন আপনার পটাশ, ফসফেট, হ্যাঁ, সুপার ফসফেটটা, ওগুলো দিয়েছি। দেওয়ার পরে এবার জমিটা একটু মানে ওই চাপানগুলো একটু পচলে পরে তখন তারপরে কদিন পরে লাগিয়ে দেবো, 1 সপ্তাহ পরে লাগিয়ে দেবো। তো কি জাতের আলু লাগান আপনারা মোটামুটি এই এলাকায়? এই সময় চন্দ্রমুখী বা সুপার 6 এইগুলো। আমি সুপার 6টা লাগাই। সুপার 6? হ্যাঁ, এত আগাম তো ওই জ্যোতিটা হয় না। আগাম চন্দ্রমুখী বা সুপার 6 এগুলো লাগাতে হয়। তারপর পোকরাজ। এই আলুটা উঠবে কখন? এই আলুটা আমরা ধরুন মাঘ মাসেই উঠে যাবে। মাঘ মাসে উঠে যাবে? হ্যাঁ, মাঘ মাসে শেষ করে এই আলুটা তোলা যাবে। তার মানে আপনি লাগাচ্ছেন এখন কার্তিক মাস নাকি? হ্যাঁ, কার্তিক মাসে লাগাচ্ছি। হ্যাঁ, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ। হ্যাঁ, মোটামুটি 90 কত দিনের ফসল? 90 দিনের ফসল। 90 দিনে মোটামুটি? হ্যাঁ, 90 দিনে। তখন আলুর দর কেমন থাকে? তখন এই 500-600 টাকা বস্তা থাকে। 500-600 টাকা পাওয়া যায়? হ্যাঁ, তাতে মোটামুটি কি পুষিয়ে যায় নাকি? হ্যাঁ, মোটামুটি পুষিয়ে যায়। চাপান সার হিসাবে কি ব্যবহার করেন? সুপার ফসফেট, পটাশ। কখন সেটা? ইউরিয়া, ওগুলো চাষের সময় দিতে হয়। সুপার ফসফেট, পটাশ। জৈব সার কিছু ব্যবহার করেন?
জৈব সার ব্যবহার করি কিছু কিছু, কখন করেন? জৈব খোল টোল দিয়ে চাষের সময়তেই দিয়ে দিতে হয়। আলু লাগানোর পরে এমন কিছু লাগে না, ওই তখন শুধু পরিচর্যাটাই। হ্যাঁ, ওই ইউরিয়াটা দিলে পরেই হয়ে যায়। কিন্তু আলুর চাষের তো চাষের সময়তেই যা কিছু দেওয়ার দিয়ে দিতে হয়। মানে জমি যখন তৈরি করেন সে- হ্যাঁ, জমি তৈরি করেই লাগাতে হয়। আর ফলন কেমন হয় এটা মোটামুটি? তা ধরুন 5 বস্তা 6 বস্তা করে হয়, 50 কেজি বস্তা। 5 বস্তা কি কাঠাতে? হ্যাঁ, কাঠাতে। 5 বস্তা? হ্যাঁ, 5 বস্তা 6 5 বস্তা। বস্তা 6 বস্তা যদি হয় তাহলে 6 কুড়ি 120, হ্যাঁ, মানে বিঘাতে 120 বস্তা। হ্যাঁ, তো ভালো ফলন তো। হ্যাঁ, 80-90 এর বেশি কারোর হয় না, সেখানে আপনার মোটামুটি 120 মানে খুব ভালো হ্যাঁ। আমাদের এই মাঠের মাটি যা, তাতে করে 5-6 বস্তা আলু মোটামুটি চাষ করলেই হয়ে যায়। হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আরও বেশি হয়, যারা আরও ভালো করে মানে আবাদ করে তাদের আরও ভালো হয়। 7 বস্তা পর্যন্ত আলু হয় আমাদের মাঠে। সেটা কি কি করলে 7 বস্তা আলু হতে পারে, ফলন বাড়তে পারে? মানে জৈব সারটার একটু বেশি দিলে পরে, বেশি হ্যাঁ, দিলে। বীজটা একটু ভালো দেখে লাগাতে পারলে হয়। আর বীজ যদি খুব ভালো না হয় তাহলে পরে ফলন কম হয়ে যাবে। রোগ পোকার কি ইয়ে হতে হয়? রোগ পোকা বলতে মাঝে মাঝে ওই ধসা লাগার মতো হয়ে যায়। হ্যাঁ, সেগুলোর জন্য আবার ওই বিষ টিষ দিতে হয়, দিলে কমে যায়। যারা দেয় না তাদের নষ্ট হয়ে যায়। এটা কি আগাম সতর্কতা নিতে হয় না লাগার পরে আপনার? আগাম সতর্কতা বলতে ফোরাটক্স ফিউরিডিন কেউ যদি ছিটিয়ে লাগায় তাহলে পরে অতটা ভয়ের কারণ থাকে না। না দিলে পরে হয়তো খানিকটা ভয়ের কারণ থেকে যায়। মোটামুটি এই ধসা রোগটা কিসের ওপরে হয়? মানে মাটির দোষে হয় না চারিধারে ওয়েদারের ওপরে? হ্যাঁ, ওয়েদারের ওপরেই হয়। বেশ, আপনার আলু চাষ সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা শ্রোতা বন্ধু কৃষক বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।